মেয়ে নিয়ে হোটেলে গেছে। সেদিন আবার পুলিশে রেড দিছে হোটেলে। রেড দেওয়ার পর ওদের দুজনকে পাইছে। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ওর সাথে কিছু করছো? পরিচয় রং নাম্বার থেকে পরিচয় ছিল। তো এক পর্যায়ে কথা বলতে বলতে ওর সাথে আমার সম্পর্ক হয়। এটা হয় সপ্তাহখানি 10 দিন পর আস্তে 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 মানে ওরকম ভাবে কথা বলতো যে ওর কথা শুনে আমি এমনি প্রেমে পড়ে গেছি। তারপর ওর সাথে দেখা করি। আমরা তখন ঈদ ছিল, ফ্যামিলি সবাই গেছি ছবি দেখতে হলে। তো ও মানে ফোন করে বলতেছে যে তোমার ছবি দেখতে আসবে, আমি তোমাকে বাইরের থেকে দেখবো। পর আমি ছবি দেখতে যাব, গেলাম, বাইরে থেকে দেখা হলো, বাইরে থেকে দেখে ও চলে গেল। তো এভাবেই প্রেমটা চলতেছিল। আস্তে আস্তে ফোনে কথা বলতাম। বাসা থেকে আম্মু বুঝে গেছে, মানে অনেক কিছু হয়েছে, মাইর খাইছি, পাগল হয়েছিলাম, ওর জন্য অনেক কিছু করছি। এইভাবে করতে করতে 1.5 বছর কেটে গেল। তো আমার মা আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? ও বলছে না, আমি তো ওকে বিয়ে করবো না। সে আমার আম্মুর কাছে বলছে আমি নাকি ওর ফ্রেন্ড। তখন অনেক খারাপ লাগছে। তো আপনি তাকে জিজ্ঞেস করেন নাই? আমি বলছি, কয় না আমি তো তোমাকে বিয়ে করবো না, আমার বাসা থেকে মেনে নেবে না, এটা সেটা অনেক কিছুই বলছে যে ওর বাসা থেকে মেনে নেবে না, তার বাসা থেকে আপনাকে মেনে নেবে না, এরকম কিছু বলছে। পরে আমার একটা বিয়ের ঘর আসে ঢাকা থেকে, ছেলে আসে না, ছেলের মা বাপ আমাকে অনেক পছন্দ করছে, অনেক, এখন আমাকেই নিবে তারা। তো পরে আম্মু আমাকে বলতে, তোকে তো বিয়ে করবে না। আমি ওর সাথে কথা বলছি, তাহলে আমি যেখানে বিয়ে ঠিক করছি, মা বাবা যেখানে বিয়ে ঠিক করছে, তো ওইখানে বিয়ে দিয়ে দেবো। পরে আমি চিন্তা করলাম যে ও আমার মার কাছে বলছে বিয়ে করবে না, আমাকে সে বন্ধু হিসেবে দেখে। আমার মনে অনেক কষ্ট লাগছিল, কষ্টও পাইছি। তারপর আমি বিয়েতে রাজি হয়েছি। তো এক পর্যায়ে আমাকে বিয়ে দিয়ে দেয় ঢাকাতে, অনেক অনুষ্ঠান করে আমার বাবা বিয়ে দেয়। এখন আমার কষ্ট কি, কষ্ট তো অবশ্যই লাগছে। আমি তো খাওয়া দাওয়া অফ করে দিছি। ওরও খারাপ লাগতেছে ভিতরে যে ওর সাথে আমি প্রেম করলাম, ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতেছে। আমার কাছে অনেক, এটা প্রকাশ করতেছে না, বন্ধুদের সাথে প্রকাশ করতেছে, বাট আমার কাছে প্রকাশ করে না। বন্ধু 2টা পাঠাইছে, গায়ে হলুদের দিন পাঠাইছে, পাঠানোর পরে আমাকে বলে নাই, অনুষ্ঠান চলতেছে সেই সময় ওই 2টা ছেলে আমাকে বলে নাই যে তোমাকে নিতে পাঠাইছে, তুমি চলো আমাদের সাথে, বলে নাই। ওরা চলে গেছে। পরে বিয়ে হয়ে গেল। হয়ে যাওয়ার পর পা থেকে মাথা পর্যন্ত আমার স্বর্ণ দিয়ে আমাকে নেয় ওইখান থেকে। কত করে বলতে পারি না, কিন্তু পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ ছিল, অনেক অবস্থা ভালো ছিল। তা আমার ফ্যামিলি আবার আমার বাপ চাচা আবার স্বভাবটা খারাপ, মানে জামাই দেখবে না কিরকম, টাকা হলেই হবে। তো আমার বাবা ওইখানে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর শ্বশুরবাড়িতে যাই, আমাকে যে স্বামীর বাসা নিয়ে আসছে, আমাদের বাসর হবে কি, আমি তো তার সামনে যাই নাই। আমার নানি ছিল, আমার দাদি ছিল, আমার মামাতো বোন ছোট ছোট সবাই এক রুমে ঘুমাইছি। ফ্যামিলি সবাই গেছে, এক খাটেই সবাই ঘুমাই আছি আমরা। ওই ছেলে ছিল না, ছেলে অন্য পাশে অন্য রুমে ঘুমাইছে। ওই ছেলেকে আমার মোটেও পছন্দ হয়নি, আমার তো পছন্দ হয় না আগে থেকেই। মানে বিয়ে হলো, বিয়ের রাতের দিন থেকেই কোনো কথাই হয়নি। আর ছেলেটাও রাজুক টাইপের, ওর বয়স কম, ছেলে লজ্জা পাচ্ছে, আমার সাথে কথা বলে না। আমারও বয়স অল্প, ওরও বয়স অল্প। ওই ছেলের মা অসুস্থ থাকে, এই জন্য ছেলেকে বিয়ে করাইতেছে, সেবা করার জন্য, হেল্প করার জন্য, এই জন্য আমাকে নিছে। তো পরের দিন ছেলে মা আমাকে প্রচণ্ড আদর করে, প্রচণ্ড আদর করছে। 2 দিন আমাকে ভাতটা পর্যন্ত ছেলে মা আমাকে খাওয়াই দিছে, এতটা ভালোবাসছে ছেলের মা আর ছেলের বাবা। তো পরের দিন আমার বাসা থেকে লোক আনতে গেছে। পরের দিন আপনাকে আবার আপনার বাড়ি থেকে লোক আনতে যাবে? হ্যাঁ, আনতে গেছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে আমার গহনা টহনা, ছেলের মা বলতেছে এগুলা সব রেখে যাও, কারণ ডাকতে হয়ে গেছে, তো ডাকাতের ভয় আছে, তোমাকে যখন পরের দিন আনতে যাব তখন নিয়ে যাব, পরে নিয়ে আসবো, এখন আপাতত রেখে যাও। তো রেখে দিয়েছে। যাক, বাসায় গেছি, যাওয়ার পর ছেলেও গেছে। ছেলে বন্ধু বান্ধব একসাথে যায় না, মানে তারা সবাই মিলে আপনার বাসায় গেছে? হ্যাঁ, সবাই মিলে, বন্ধুরা সবাই মিলে আমার বাসায় গেছে। আমি কথা বলি না, একটা কথা বলেন না? আমি কথা বলি না। বিয়ে হলো তারপর থেকে আপনার স্বামীর সাথে কোনো কথা না? কোনো কথা বলি না। এগুলো নিয়ে ঝামেলা হয়েছে আম্মুর সাথে। পরের দিন ছেলের সাথে কেন কথা বলি না, কেন থাকি না একসাথে, কেন ঘুমাই না, এগুলো নিয়ে আম্মু রাগারাগি করছে। তো ছেলেগুলো দেখছে, তো ওই লোকটা চেষ্টা করে নাই যে আমার সাথে এসে কথা বলবে, কারণ বুঝতে পারতেছে যে আমার মন খারাপ, আমি এটাতে রাজি না। ছেলেটা বোঝার পর ছেলেটা আমার সামনে আসতেছে না। পরে ছেলেটা বাসায় চলে গেছে। ছেলে বাসায় চলে যাওয়ার পরে ছেলে বাবাকে পাঠাইছে যে আব্বু, ওর বাসায় কি প্রবলেম, তুমি যাও, ওকে গিয়ে দেখো। আর আমার মন খারাপ, আমি আম্মুর সাথে ঝগড়া টগড়া করছি, তো আমি থাকতে পারতেছি না, যার সাথে আমি প্রেম করছি ওরা ছাড়া আমি থাকতে পারতেছি না। আমার মনে হইতেছে আমার ওকেই লাগবে, মানে আমার মাথায় ছিল আমি যেভাবে হোক এখান থেকে পালাবো। একটা সুযোগ পাইছি, বের হয়েছি। বের হওয়ার পর যার সাথে আমি প্রেম করছি তাকে আমি ফোন দিয়ে বলি যে আমি চলে আসছি, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসতেছি। ও আসছে, আসার পর আমাকে নিয়ে যায়, বাসায় নিয়ে যায় না, অন্য এক বন্ধুর বাড়িতে নিয়ে যায়। তো একটা মেয়ের যখন একটা ছেলে নিয়ে যায়, কেউ তো জায়গা দিতে চায় না, সবাই ভয় পায়। হঠাৎ করে আমি কি না কি হয়, মামলা টামলা হইব না কি এগুলো ভয় পায়, কেউ মানে দিতে চায় না, জায়গা দিতে চায় না। একদিন দিল, পরের দিন বলে তোমরা কি করবা, কিভাবে কি করবা তোমরা করো। এভাবে আমাদের দিনটা মানে যাচ্ছিল, আমি এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, ওর সাথে মানে বিভিন্ন বাড়িতে ছিলাম। ও ছিল না, ও বাড়িতে চলে আসতো, কিন্তু আমাকে রাখতো। পরে আমি আমার প্রথম হাজবেন্ড, ওকে আমি ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দেওয়ার পর সে আমাকে ডাইরেক্ট একটা মহিলা ম্যাচ ঠিক করে দেয়, মানে আমি টাকা দিয়ে, মাস শেষে আমি টাকা দেবো, আমাকে খাওয়াবে। ম্যাচ ঠিক করে দেওয়ার পর আমি ওইখানে খাওয়া দাওয়া করি,
ওইখানেই থাকি। ওর কাছে কোনো টাকা পয়সা নাই। আমার হাতের আংটি ছিল, ব্রেসলেট ছিল, ওগুলো বিক্রি করে করে খাই। যতদিন বাইরে ছিলাম বিক্রি করে খেতাম। ও বিক্রি করে নিয়ে আসতো, আমাকে টাকা দিত, মেসে খাইতাম। ওর বাড়িতে, ওর বাবার বাড়িতে অবস্থা ভালো ছিল। ও ভালো খাইতেছে আর আমি এখানে খারাপ খাইতেছি। ও যদি শোনে তখন ও কষ্ট পেতে পারে, মানে আমার মনে এটা ছিল যে ও কষ্ট পেতে পারে। আমি এর জন্য ওকে শোনাইতাম যে আমি মুরগি দিয়ে ভাত খাইছি, মাছ দিয়ে ভাত খাইছি, এরকমটা আমি শোনাইতাম। প্রতিনিয়ত এরকম হতো। মাঝে মাঝে আইসা সেখানে আইসা আমার সাথে কথা বলতো, বসে দেখা করে যেত। আমি ওর প্রতি অনেক পাগল ছিলাম। আমার মন সাথে এরকম ছিল, আমি ওকে পাওয়ার জন্য যা করতে হয় করব। তাকে আমি চাই, তাকে আমি বিয়ে করব, তার সংসারে যাব, তার বাড়িতে যাব। ওকে ছাড়া আমার চলবেই না, ওকেই লাগবে। তারপর ও বন্ধুরা বলতেছে যে এইভাবে কতদিন, তুই এক কাজ কর, ওকে বিয়ে করে বাসায় নিয়ে যা, তোর বাবা কিছু বলবে না, তুই বাসায় গিয়ে হাতে পায়ে ধরলে ও তোর বাবা ঠিক হয়ে যাবে। পরে আমাকে আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর আমাকে কোর্টে নিয়ে গিয়ে বিয়ে করে, তাও 50,000 টাকা কাবিন মাত্র। তারপর বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর শ্বশুর বসে আছে, শাশুড়ি তো মানে অবাক হয়ে গেছে। তো শ্বশুরের পায়েটাই ধরলাম যে আমি ভুল হয়ে গেছে, ভুল করছি, আমাকে মাইনা নেন। আমি মেয়ে হইলে কি করতেন, আপনি মেয়ে হইলে আপনি কি করতেন? এগুলো আপনি বলছেন? হ্যাঁ, আমার শিখাই দিছে আমার হাজবেন্ড, এভাবে এভাবে বলবা, মাপ চাবা আমার বাবার কাছে। তো আমি এইভাবে বলছি, মাপ চাইছি, পরে মেনে নিছি, সবাই মেনে নিল, শাশুড়ি সবাই। এদিকে আপনার বাড়ির খবর কি? আমার বাড়ির খবর কোনো কিছু না। আমার বাড়ি, আমার বাবা রাগ, আমার বাবা রাগ হয়ে আছে। তো সংসার গেলাম, শ্বশুর মাপটাপ করে দেয়। আমার শ্বশুর অনেক সরল মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো। শাশুড়ি অনেক ভালো, ফ্যামিলির সবাই অনেক ভালো। নিজের মন মতো আর কি থাকতে পারতেছি। কিন্তু আপনার পরিবারের সাথে কি যোগাযোগ শুরু? আমার আম্মুর সাথে যোগাযোগ ছিল, কারণ আমি তো মেয়ে, আমার আম্মু তো আমাকে ফালাই দিবে না। বাড়ি যেতে পারতেন? না, বাড়ি যেতে পারিনি, বাড়ি যাইনি। আমার আম্মু কাপড় চোপড় নিয়ে আসছে। আমি যার কাছে বিয়ে করছি এখন, ও আমাকে একটা জামা কাপড় বানিয়ে দিতে পারেনি। আমার বাসা থেকে আমার আম্মু নিয়ে আসছে আমার কাপড় চোপড়, নিয়ে আমাকে দিয়ে গেছে। কিন্তু আপনার বাবা অনেক রাগ? আমার বাবা রাগ ছিল, কারণ আমার বাবার নাক কান কাটা গেছে, তো তাই বাবা রাগ ছিল। এটা পরে মানাই নিছি, 6 মাস পর আমার বাবা মাকে আমি মানাই নিছি। তো সংসার করতেছিলাম। তো ওর আবার একটু স্বভাব কি, মেয়েদের প্রতি একটু আকর্ষণ, মেয়েদের সাথে ফোনে কথা বলা। ও যদি মানে জিন্স পরে ইনটিন করে চশমা টশমা লাগায় বাইরে যে, আমি সহ্য করতে পারতাম না, মানে আমার হিংসা লাগতো। ওর দিকে মেয়েরা তাকাবে, আমি তো এটা নিতে পারবো না। এই জন্য আপনি একটা প্রতিষ্ঠিত পরিবার রেখে আপনি আপনার বেকার স্বামীকে নিয়ে সংসার শুরু করলেন। বেকার স্বামীকে নিয়ে আমি সংসার শুরু করি। আমি চিন্তা করেছি বিয়ে করার পর হয়তো বা কাজ করবে। 6 মাস পর প্রেগনেন্ট হলাম, আমার মেয়েটা পেটে হইলো। আমাকে একটা ফল কিংবা খাবার ও এনে দিতে পারে নাই। ওনাদের আর্থিক অবস্থা কেমন ছিল? ওর বাবার ছিল, বাবা আমাকে 3 বেলা ভাত খাওয়াইছে, তখন ওর বাবা খাওয়াইতো, কিন্তু ভরণ পোষণ তো ওর বাবা দিত না। ভরণ পোষণ আমি বাবা বাড়ি থেকে আনতাম, আমার মার থেকে। ব্যক্তিগত যে জিনিসগুলো লাগতো আমার মা দিত। আমার মেয়ে যখন 7 মাস, তখন আমি বাবার বাড়িতে যাই। যাওয়ার পর আমার বাবা মারা যায়। বাবাকে কবর টবর দিল, দেওয়ার পর হাসপাতাল আমার আম্মু নিয়ে গেল। তো মেয়ে হলো, মেয়ে হওয়ার পর হসপিটাল নিয়ে যাওয়ার পর ও গেছে পরের দিন দেখতে। মেয়ের বয়স যখন 20 দিন, তখন আমার স্বামীর কাছে আমি চলে যাই। চলে যাওয়ার পর ওইখানেই মানে থাকতেছিলাম, দিন পার করতেছিলাম। তো ফোনে অনেক মেয়েরা ফোন দিত, ফোনে মেয়েদের কণ্ঠ পাইতাম, জিজ্ঞাসা করতাম, কে মেয়েরা ফোন দিয়ে, কি তুমি মেয়েদের সাথে কেন কথা বলো? তো আমাকে মারধর করতো, যদি ওকে জিজ্ঞাসা করতাম। আমি আমার মেয়েকে বুকে পাশ নিয়ে আমি পিছন দিয়ে লাথি খেয়েছি। আমার মেয়ের জন্য হাড় ক্ষয় করে ফেলাইছে, আমাকে পিছন দিয়ে লাইতে হেতে এভাবে মারছে আমাকে। সমস্যা হয়তো শুধুমাত্র মেয়েদের সাথে কথা বলা নিয়ে? হ্যাঁ, সমস্যা মেয়েদের নিয়ে কথা বলা। আমি বাসায় ঠিক মতো আসতো না। বাবার বাড়ি থেকে টাকা পয়সা আমার মা আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, আমার নামে অ্যাকাউন্ট করছে। ওই অ্যাকাউন্ট থেকে উঠায় আমি ওর পিছনে ভাঙতাম। ওকে আমি কখনো কম দামি জিনিস পরাইনি। সবচেয়ে দামি লঙ্গিটা ওর জন্য আমি কিনে নিয়ে আসছি, গেঞ্জিটা দামি গেঞ্জি, দামি শার্ট, ব্র্যান্ডের শার্ট, আমাকে সব দিছি, সব পরাইছি। আমার মেয়ে যখন 3 বছর হয়, তখন ও সকালে বাড়ি থেকে বের হয়ে যায়, বলে আমার একটা কাজ আছে, আমি যাই। বের হয়ে যাওয়ার পর মানে আমার ভিতরটা ভালো লাগতেছিল না, অনেক অস্থির লাগতেছিল। ও মেয়ে নিয়ে হোটেলে গেছে। সেদিন আবার পুলিশে রেড দিছে হোটেলে। রেড দেওয়ার পর ওদের 2জনকে পাইছে। 2জনকে পাওয়ার পর জিজ্ঞাসা করছে যে তোমরা এখানে কেন, কি হও? তো বলতেছে আমি ওকে বিয়ে করব, আমার প্রেমিকা। তো বিয়ে করবা, তুমি হোটেলে নিয়ে আসছো কেন? তুমি হোটেলে নিয়ে আসছো কেন? তুমি বিয়ে করবা, বাসায় বিয়ে করো, কাজে অফিসে বিয়ে করো, হোটেলে মানুষে বিয়ে করে? পরে ওদের 2টারে ধরে নিয়ে গেছে একটা কাউন্সিল অফিসে। তো ওইখানকার লোকজন তো আর জানে না যে ওর বউ বাচ্চা আছে। বাসায় খবর পাঠাইছে, দেখো বাসায় যাও, বাবা মা ফ্যামিলি যারা আছে ওকে ডাকাও, ওদের বিয়ে করাবো, বিয়ে পড়াই দেবো। আমাদের এলাকার যে কাউন্সিল অফিসের যেই মানে দারোয়ানকে পাঠাইছে বাসায়, এসে দেখে তার বউ বাচ্চা আছে। তারপর ওইখানে লোককে কল দিয়ে বলে যে স্যার ওকে বিয়ে করায়েন না, ওর তো বউ বাচ্চা আছে। কত ঠিক আছে, নিয়ে ওদেরকে সবাইকে নিয়ে আসো। পরে আমি আমার মেয়েটা কোলে করে নিয়ে গেছি, আমার মাথায় বাড়ি পড়ছে। যখন আমি শুনছি আমার হাজবেন্ড মেয়ে নিয়ে হোটেল ধরা গেছে, আমার মাথায় বাড়ি পড়ছে। আমি মানে মেনে নিতে পারতাছিলাম না, সহ্য করতে পারতাছিলাম না যে ও এত বড় একটা কাজ করলো। আমি
গেছি, পাগলের মতো গেছি আমার মেয়েটাকে কোলে নিয়ে। পরে আমি গিয়ে দেখি মেয়ে এক সাইডে বসে আছে আর আমার হাজবেন্ড আর এক সাইডে দাঁড়ায় আছে সে। তারপর সবাই তো পুলিশ টুলিশ সবাই দেখা আমাকে দেখা এত আফসোস করতেছে যে ওই মেয়ের চেহারা, আর কি সুন্দর ফুটফুটে বউ, এত সুন্দর বউ, আরে কি একটা মেয়ের সাথে ও এরকম করছে, ওর অপমান করতেছে, প্রতিনিয়ত ওর অপমান করতেছে সবাই। তারপর সেখানে মামলা করছে, কি ডাক্তার কি বললো ডিএনএ টেস্ট নাকি এগুলা করবে, করে দেখবে। আমি স্যারের কাছে অনুরোধ করলাম যে স্যার আমি একটু আমার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই। তো আমাকে একটু সাইডে পাঠাইয়া বললো যে ঠিক আছে যাও। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি ওর সাথে কিছু করছো? পরে ও মাথা নিচু করে আমারে বলতেছে হ্যাঁ। তো সাংবাদিক চলে আসছে, কি করছে পত্রিকায় দিয়ে দিছে এগুলা। পরে ওকে মামলা করে দিল, পুলিশে নিয়ে গেল থানায়। থানা হাজতে শিখদের আমি কান্না করতেছিলাম, কান্না করে বলতেছি তুমি এটা কিভাবে করলা। আশেপাশে যারা এসআই পুলিশ সবাই দেখে আমাকে অনেক আফসোস করতেছিল আমার মেয়েকে আমাকে দেখে, যে শালা কাজটা করছে কি। কান্না করতেছিল, ও কান্না করতেছিল, আমিও কান্না করতেছিলাম। আমি বাসায় চলে আসি, ওরা চালান করে দেয় জেলে। পরের দিন আবার যাই জেলখানায়, একদিন পর পর যাইতাম আমি জেলখানায়। আর আমি টাকা দিয়ে আসতাম যে ভালো বিছানায় শোয়ার জন্য, ভালোভাবে থাকার জন্য, ভালোভাবে খাওয়ার জন্য টাকা দিয়ে আসছি। তো বাসা থেকে আমার বড় ভাসুর সে আবার উকিল ধরছে। উকিল ধরলে কি হবে, মেয়েকে দিয়ে এটা ছুটাতে হবে। মেয়ে বাদী, মেয়ে এই বলে মামলা দিছে যে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করছে, দিছে ধর্ষণ মামলা। তো এটা তো জামিন করাতে হলে মেয়ে বিয়ে করাতে হবে। তুমি কি বলো? আমি বলছি ওকে যদি জামিন করে ছুটে আনা যায়, যদি বিয়ে করা লাগে আপনারা করান। প্রথমে আমার কষ্ট হয়েছে, কিন্তু তারপরে বলছি যে এটা বিয়ে হবে এটা উকিলের মাধ্যমে, উকিলের মাধ্যমে হলে এটা আবার মামলা শেষ হলে উকিলে সেটা আবার ডিভোর্স দিয়ে দিবে। ম্যাজিস্ট্রেট 1 সপ্তাহের জন্য ওকে জামিন দিছে, যে 1 সপ্তাহ পর মেয়েকে বিয়ে করে কাগজ দেখে তারপরে জামিন নিতে হবে, স্থায়ী জামিন। হ্যাঁ স্থায়ী জামিন। ওকে জামিন করে কিন্তু নিয়ে আসছে বাসায়। তো বাসায় আনার পর ও আমার কাছ থেকে মাপটাপ চাইলো, ও স্যার জীবনে এরকম করবে না, কান্নাকাটি করছে। মাপটাপ চাওয়ার পরে তা আমি তো জামাই পাগল, আমি তোর জন্য পাগল, তা আমি তো মানবো, আমি না মানলে কি মানবো, মেয়ে হয়ে গেছে, মেয়ের মুখের দিক তাকায় আমি মেনে নিচ্ছি। মানুষই ভুল করে, আমি কেন ক্ষমা করব না। আমি ওকে ক্ষমা করে দিছি। 1 সপ্তাহ পর মেয়ে বিয়ে টিয়ে করে কাগজ দেখাইছে, তারপর ওকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে। কিন্তু মাসে মাসে হাজিরা দিতে হবে মেয়েকে নিয়ে। তো আমার বলতেছে মেয়ের সাথে তোমার একটু কথা বলতে হয় মাসে মাসে, তুমি এটা একটু করো, কারণ আমার ওরে নিয়ে তোমার হাজিরা হতে হবে, হাজিরা না দিলে তোমার মামলা শেষ হবে না। বিয়ে করে কি তার সাথে থাকা শুরু করলো? না না না, থাকে নাই, মেয়ের বাড়িতে চলে গেছে। তো ও বলছে সম্পর্ক নাই, শুধু মেয়েকে যখন হাজিরার টাইম হয় তখন নাকি ফোন দেয়, কিন্তু যোগাযোগ ছিল, কিন্তু আমাকে বলে নাই। এভাবে আমাকে ঠকাচ্ছে দিনের পর দিন, আমার সাথে অশান্তি করতেছে। আমি কিছু জিজ্ঞাসা করলে আমাকে মারধর করে। মেয়েটাকে নিয়ে আমার মনের ভিতরে সন্দেহ, কারণ ও একটা ভুল করছে, এখন ওইটাই আমার ভিতরে রয়ে গেছে। তো 1 বছর পর মামলাটা শেষ হয়, হওয়ার পর মেয়ে নাকি ওকে ডিভোর্স দিয়ে দেয়। সেটা আমাকে বলছে যে যদি তোমাকে ডিভোর্স দিছে কাগজ কই, আমাকে দেখাও। কাগজটা আমার বড় ভাইয়ের কাছে ছিল, সে হারায় ফেলছে। তো এরকম ভুল আমাকে দিয়ে দিয়েছে। তা আমি তার মাথা ঘামাই নেই, মাথায় নিয়ে নিছি। যাক আস্তে আস্তে মেনে নিতেছি, মেনে নিলাম। নেওয়ার পর দেখি সম্পর্ক মানে এটা ভাঙে না। ওই মেয়েটার সাথে প্রায় আমি ধরি, ধরার পর ওর সাথে আমার ঝগড়া হয়, মারামারি হয়, ও আমাকে মারে, মারধর করে। আমি চিন্তা করে দেখলাম যে ওকে আমি যত কষ্ট হোক বাহিরে পাঠাই দিই, বাহিরে পাঠাই দিলে এটা মেয়ের থেকে সরে যাবে এবং কি টাকা পয়সাও ইনকাম করবে, আমাকে পাঠাতে পারবে, আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারবো। আমি বাহিরে পাঠাই ওকে, নিজে বাবা বাড়ি থেকে টাকাই না আমি ওকে বাহিরে পাঠাইছি সৌদিতে। 2019 সালে দেখে আমি বাইরে পাঠাই দিই। বাইরে গেল, কয়েকদিন ভালোই ছিল, আমার সাথে কথা টথা ভালোইভাবে বলছে, লাইনে রাখতো, রান্না করলো লাইনে রাখতো, তো কাজ করতেছিল। মাসে মাসে টাকা, আমার লোন আছে, লোন শোধ করছি, টাকা পাঠাইছে, লোন শোধ করছি। যখন লোন টোন শোধ হয়ে গেছে তখন মানে টাকা পাঠাইছে, আমি বলে যে টাকা দেন, টাকা পাঠাইছে, কিন্তু আমাকে সময় দিত না। আমি কথা বললেই লাইনে আছে, লাইনে থেকে আমাকে ফোন দেয় না। সেই মেয়ের সাথে কথা বলে, তার জন্যই পাগল। ওর আমার প্রতি কোনো ফিলিংস ওর প্রতি নাই, ও ফিলিংস নষ্ট করে দিয়েছে। 5 বছর পর সে বিদেশ থেকে আসে, আসার পর তখন ও নিজেই সব কিছু মুখে বলছে। ওই মেয়েকে সৌদিতে নিয়ে গেছে, 10 দিন ছিল। ও স্বীকার করলো যে ওই মেয়েকে নিয়ে গেছে, 10 দিন মেয়েকে নিয়ে ছিল, 10 দিনের পরে মেয়েকে দেশে পাঠাই দিছে। এরকম একটা পাগল টাইপের মতো হয়ে গেল, ওর ভিতরে নাকি অশান্তি লাগে, কিছু ভালো লাগে না, ধুম ধরে বসে থাকে। এখন আমি বলছি যাক দেখি ওরা সুস্থ করতে পারি কিনা। ওকে ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কোনো লাভ হয় না, কোনো কাজ করে না, ঝিম মেরে বসে থাকে, বাড়িতে বসে থাকে, বাইরে যায়, বাইরে গিয়া দুমতেরা থাকে, বন্ধুদের সাথে উল্টাপাল্টা কথা বলে, মানে বন্ধুরা বলে পাগল। সবাই বলে কি ওর মাথায় সমস্যা হয়েছে, আসলে ওকে মাথায় সমস্যা করে দিছে, ওকে একদম মানে কবিরাজ মবিরাজ করে ওর মাথায় প্রবলেম করে দিছে। সেই মেয়েটা এগুলো করতো আমার সংসারটা ভাঙার জন্য। এক সময় আমি সহ্য করতে না পেরে আমি ওর কাছ থেকে, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই ওর কাছ থেকে আমি চলে আসি। গত 1.5 বছর আগে আমি চলে আসছি, আমার মেয়েকে নিয়ে চলে আসছি। ওই পাগলই রয়েছে, মাথায় প্রবলেম, কাজ করে না, 1.5 বছর যাবত কোনো যোগাযোগ নাই।
যে একটা মানুষকে পাওয়ার জন্য আমি প্রথম হাজব্যান্ড তাকে কষ্ট দিছি, তার ফ্যামিলিকে কষ্ট দিছি, তাদের কাছ থেকে চলে আসছি, তারা অনেক কষ্ট পাইছে। তার আমি একটা মানুষের জন্য এত কিছু করছি, এত স্যাক্রিফাইস করছি, আমি এত কিছু করছি ওর জন্য, আমি অনেক করছি, আমি সব ছেড়ে দিছি শুধু আমার হাজব্যান্ডের জন্য। ও বাইরে ছিল, আমাকে অনেক কষ্ট দিছে, অনেক। কিন্তু আমি তো ওকে ভালোবাসি, আমি কেন যাব ওকে ছাড়া? চিন্তা করছি আমি বাড়িতে চলে যাব, আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? আমি কি থাকতে পারবো? এখন আমার জীবনটা নষ্ট করছে, আমার মেয়ের জীবনটাও নষ্ট করছে। মেয়ের প্রতি অনেক টান ছিল, সেই মেয়েটার খোঁজ খবরও নেয় না, মেয়ের প্রতি একটু ভালোবাসা নেই। আমি এখন বর্তমানে আমার বাবার বাড়ির বোঝা হয়ে আছি। জীবন দিয়ে আমি এটাই বুঝতে পারছি যে আমার জীবন একটা দায়িত্বশীল পুরুষ, যত্নশীল পুরুষ অনেক প্রয়োজনীয়। যে আমি এরকম একটা মানুষকে পছন্দ করেছিলাম, তার জন্য দুনিয়াতে এমন কোনো কাজ নাই করি নেই। সেই মানুষটা দিন শেষে আমাকে কষ্টই দিছে, ধোঁকা দিছে, প্রতিনিয়ত আমাকে ঠকাইছে। আমি এই জন্য এখানে আসছি এটা বলার জন্য যে আপনারা, সৌন্দর্য দিয়ে কিছু হয় না, সুন্দর পুরুষ জীবন ধ্বংস করে। আমার জীবনটা ধ্বংস করছে, আমার মেয়ের জীবনটা ধ্বংস করছে। এর চেয়ে ছোট চাকরি করে একটা দায়িত্বশীল পুরুষ অনেক বেটার, হাজার হাজার গুণ ভালো। বিশ্বাস করেন আমি কখনোই কারো প্রেমে পড়িনি। সে একজন মানুষই আমার হাজবেন্ড, সে একজনই, আমি তার প্রেমেই পড়ছি, তার জন্যই পাগলামি, তার জন্যই সব। আমি এখন আমার মেয়েটাকে নিয়েই আছি। মানুষের মনে এখনো বিশ্বাস আছে যে আমার কাছে যদি আমার হাজবেন্ড আসে, এখনো আসে, আমি নাকি যাব তার কাছে। সেটা মানুষের মনে এখনো বিশ্বাস জমায় আছে, কিন্তু আমি যাব না। কষ্ট করে খাবো, তারপর আমি যাব না, কষ্ট করব। কিন্তু আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক কষ্টতে আছি, অনেক কষ্ট। আসলে জীবনের এই ঘটনা শুনতে শুনতে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট একটা কথাই আমি বলতে চাই, আপনারা যারা শুধুমাত্র প্রেমে পাগল হন, মানুষের বাইরের সৌন্দর্য দেখে, চেহারা দেখে, এটার পরিণতি যে কি হতে পারে, আমাদের আজকের গেস্ট এটা প্রমাণ। অবশ্যই পরিবারের পরামর্শ নিয়ে বিয়ে করবেন, এটা আমরা সবসময় স্টুডিও থেকে বলি। কিন্তু জীবনে কাউকে জড়াবার আগে সবকিছু বিবেচনা করার আগে চোখের সুখ না খুঁজে, চোখের শান্তি না খুঁজে, পুরুষটা দায়িত্ববান কিনা, যাকে আপনি বিয়ে করছেন মেয়েটা দায়িত্বশীল কিনা, সেই ব্যাপারটা আপনারা বিবেচনা করবেন। আজকে যে ঘটনা আপনারা শুনলেন, একজন মানুষকে ভালোবেসে মেয়েটা যা যা করেছে, অবশ্যই সেটার প্রতিদান দিচ্ছে সে এখন। প্রথম স্বামীর ঘরে গিয়ে উনি অনেক অন্যায় করেছে, সেই পরিবারে তেমন কোনো দোষ ছিল না, 2 দিনের সংসার করেছেন। সেই ভদ্রলোকের জীবনে যা ঘটেছে, এটার কারণ কিন্তু আমাদের এই অতিথি, কিন্তু তার পরিণামে কষ্ট এখন ভোগ করছেন। তাই আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব, বিয়ে করবার আগে অবশ্যই বিবেচনা করবেন চেহারার সৌন্দর্য না, দায়িত্বশীল পুরুষ বা দায়িত্বশীল নারী। একসাথে সংসার করতে হলে এই জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের অতিথি যেই প্রেমের পাগল হয়ে, অন্ধ হয়ে, যেভাবে দিনের পর দিন যে অন্যায়গুলো করেছেন, এবং একসময় ওনার সাথে যে অন্যায়গুলো হয়েছে সইবার মতো না, সহ্য করবার মতো না, তা আসলে এরকমই হয়। আমরা যে কাজটা করছি সেই কাজটা করবার আগে যেন একবার ভাবি যে আমি কারোর সাথে অন্যায় করলে তেমন কোনো অন্যায় আমার সাথেও হতে পারে। এই ব্যাপারগুলো অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।